নমস্কার। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই, আপনাদের সকলকে শ্রদ্ধা জানাই। আমরা 1897 সালে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবকে ঘিরে যে সকল উল্লেখযোগ্য ঘটনা তার স্মরণ মনন করার চেষ্টা করছি। যেমন আগের পর্বে আমরা আলোচনা করেছি যে শঙ্করানন্দ মহারাজ স্বামীজিকে প্রথমবার 1897 সালে দক্ষিণেশ্বরে দর্শন করেছিলেন। এই জন্মোৎসবের পর স্বামীজি আবার সেখানে যান ক্ষেত্রীর রাজা অজিত সিংকে সঙ্গে নিয়ে। সেই দিনটি ছিল 21শে মার্চ 1897। কুমুদবন্ধু সেন তাদের শ্রীরামকৃষ্ণের লীলাভূমি দর্শনের বর্ণনা করেছেন। যখন দক্ষিণেশ্বরের শ্রীমন্দিরে উপস্থিত হইলাম, তখন স্বামীজি ও মহারাজ অজিত সিং তাহার সেক্রেটারি সহ কালী মন্দির ও রাধাকান্তের মন্দির দর্শন করিয়া শ্রী শ্রী ঠাকুরের ঘরের অভিমুখে যাইতেছেন। আমি ও মাস্টার মহাশয় তাহাদের পশ্চাৎ অনুসরণ করিলাম। শ্রী শ্রী ঠাকুরের ঘরে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি পুষ্পসম্ভারে সজ্জিত। যে ছোট খাটে ঠাকুর বসিতেন তাহাও পুষ্পমালায় সুশোভিত। শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদা তথায় প্রবেশ করিলেন। ঘরে প্রবেশ করিয়াই স্বামীজি ওই ঘরের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত লুটাইয়া গড়াগড়ি দিয়া সাষ্টাঙ্গ প্রণাম করিতে লাগিলেন। ক্ষেত্রীর মহারাজ পর্যন্ত দ্বার সম্মুখে দাঁড়াইয়াছিলেন। কেহই ঘরের অভ্যন্তরে প্রবেশ করিতে সাহস করিলেন না। স্বামীজি এই প্রকার 3 বার গড়াগড়ি দিয়া লুটাইয়া সাষ্টাঙ্গ প্রণাম করিতে লাগিলেন। পরে যুক্ত করে ঠাকুরের সম্মুখে একপাশে অনিমেষ নেত্রে ভাবগম্ভীর নয়নে তাহাকে দেখিতে লাগিলেন। তখন ক্ষেত্রীর মহারাজ প্রভৃতি সকলেই স্বামীজির আদর্শ অনুসরণ করিয়া লুটাইয়া গড়াগড়ি দিয়া প্রণাম করিতে লাগিলেন। সকলের প্রণাম হইয়া গেলে স্বামীজি ক্ষেত্রীর মহারাজকে পঞ্চবটির দিকে লইয়া চলিলেন। পঞ্চবটির তলায় আসিয়া স্বামীজি অপূর্বভাবে বিভোর হইলেন। পঞ্চবটি প্রদক্ষিণ করিয়া একটু ধ্যানস্থ হইয়া বসিলেন। পরে বালকের মতো আনন্দে পঞ্চবটির একটি ডালে বসিয়া ঝুলিতে লাগিলেন। মহারাজকে সম্বোধন করিয়া বলিলেন, শ্রীরামকৃষ্ণ যখন ছিলেন তখন আমরা এই রকম গাছে দোল খেতাম, আনন্দ করতাম। আজ সেই কথা স্মৃতিপথে উদিত হচ্ছে। দেখো এই গঙ্গা তীরে কি অপূর্ব দৃশ্য, কি সুন্দর পরিবেশ। পরে সকলেই সেখানে স্বামীজির সঙ্গে বসিয়া ধ্যান করিতে লাগিলেন। প্রায় আধ ঘণ্টা পরে স্বামীজি উঠিয়া পড়িলেন। পুনরায় শ্রী শ্রী ঠাকুরের ঘরের উত্তর দিকে সম্মুখের বারান্দায় আসিয়া দাঁড়াইলেন। সেই সময় শ্রীযুক্ত রামলাল দাদা প্রভৃতি পুরোহিতগণ নারিকেলে পৈতা জড়াইয়া স্বস্তিবাচন পাঠ করিয়া মহারাজ অজিত সিংকে পুষ্পমাল্য সহ নারিকেল অর্পণ করিলেন। তিনিও নতমস্তকে উহা গ্রহণ করিয়া তাহার শ্রদ্ধা নিবেদন করিলেন। এমন সময় একটি সুন্দর গৌরবর্ণ বলিষ্ঠ যুবক আসিয়া স্বামীজিকে প্রণাম করিয়া পদধূলি গ্রহণ করিলেন। স্বামীজি তাহাকে দেখিয়া বলিলেন, কিরে তোর বাবা কোথায়? বালক উত্তর করিল, কুঠি ঘরের বৈঠকখানায় বসে আছেন। তোর বাবা এলো না কেন? বালক নিরুত্তর রহিল। স্বামীজি ইহা বলিয়া মহারাজকে সঙ্গে লইয়া গাড়িতে আলমবাজার মঠের দিকে চলিয়া গেলেন। শুনিলাম বালকটি ত্রৈলোক্য বিশ্বাসের পুত্র। ত্রৈলোক্য বিশ্বাসের পুত্র অর্থাৎ রানী রাসমণির দৌহিত্র, তিনি এলেন না। মন্দিরের মালিক ত্রৈলোক্য বিশ্বাস কুঠিবাড়ির বৈঠকখানায় বসে ছিলেন। তিনি স্বামীজি বা ক্ষেত্রীর রাজাকে সম্বর্ধনা করলেন না। কর্তৃপক্ষের এই আচরণের দ্বারা পরোক্ষভাবে স্বামীজিকে জানানো হলো যে দক্ষিণেশ্বরে তার আগমন বাঞ্ছনীয় নয়। এটিই ছিল স্বামীজির শেষ আগমন। স্বামীজি কেন দক্ষিণেশ্বরের মন্দিরে অবাঞ্ছিত হলেন তা বিস্তারিতভাবে শঙ্করী প্রসাদ বসু তার বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ গ্রন্থের 3য় খণ্ডে লিখেছেন। ত্রৈলোক্য বলেন
যে ব্যক্তি বিদেশে যাওয়া সত্ত্বেও নিজেকে হিন্দু বলিতে পারে, এমন কাহারও সহিত আমার বিন্দুমাত্র সম্পর্ক থাকা উচিত বলিয়া আমি বিবেচনা করি নাই। শুধু তাই নয়, বিবেকানন্দ মা কালীকে দর্শন করেছেন, সেহেতু প্রতিমা অপবিত্র হয়ে গেছে এবং তাকে পুনরায় অভিষেক করা হয়েছে। কৈবর্ত রাসমণির প্রতিষ্ঠিত কালীকে কোনো ব্রাহ্মণ পূজা বা অন্নভোগের বিধান দিলেন না, কিন্তু শ্রীরাম ও কৃষ্ণের অগ্রজ রামকুমার বিধান দিলেন। সেই দেবীকে শ্রীরাম ও কৃষ্ণ সাধনার দ্বারা জাগ্রত করলেন, আর সেই শ্রীরাম ও কৃষ্ণের শিষ্য বিবেকানন্দকে, যিনি সারা বিশ্বে হিন্দু ধর্ম প্রচার করলেন, রাসমণির দৌহিত্র তৈলোক্য তাকে জাতিচ্যুত করলেন। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের দ্বার স্বামীজির জন্যে বন্ধ হয়ে গেল। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। এই জন্যেই বলা হয় প্রদীপের নিচেই অন্ধকার। স্বামীজিকে সেই সময় অনেকেই চিনতে পারেননি, ভুল বুঝেছিলেন।